হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি আপনাদের অধ্যক্ষ একে মুজিবুল হক দোয়েল, আর আজকে যিনি প্রধান অতিথি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রী, শুধু ছাত্রী নয়, ঢাকা মেডিকেল কলেজ শুধু নয়, আপনারা খালি মেডিকেল কলেজ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন যে মেডিকেল কলেজগুলো আছে তার মধ্যে সবচেয়ে ওনার সময়কার সবচেয়ে মেধাবী ছাত্রী, আজকের বিশিষ্ট সমাজসেবিকা অ্যাজ ওয়েল এস কার্ডিওলজিস্ট এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন। এবং ওনার পারিবারিক ঐতিহ্যের কথা অনেকেই বলেছেন। আলহামদুলিল্লাহ, উনি যে পরিবেশে বড় হয়েছেন, সবচেয়ে ভালো দিক হচ্ছে ওনার আম্মা একটা প্রতিষ্ঠান চালায়, তার নাম হচ্ছে সুরভি। এবং আপনারা হয়তো অনেকে জানেনই না, এর 25,000 স্টুডেন্ট আছে এবং দীর্ঘ 4 দশক যাবৎ পিছিয়ে পড়া মানুষগুলো, সমাজের পিছিয়ে পড়া মানুষ, আমরা কি জানি রিক্সাওয়ালার যে চালায় তার বাচ্চা কোথায় পড়ে, যে ফুটপাতের দোকান চালায় তার বাচ্চা কোথায় করে, আপনার আমার বাসার যে গৃহকর্মী তার বাচ্চারা কোথায় পড়ে, তার ঠিকানা হচ্ছে সুরভি। কাজেই যে এমন একটি অবস্থান থেকে উনি এসছেন, আলহামদুলিল্লাহ, উনি কিন্তু ছায়ার মতো আগেও ছিলেন, এখনও আছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে রাষ্ট্রীয় দায়িত্বের পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশে, বিশেষ করে আগামীর প্রজন্মকে কিভাবে আরও আমাদের যে স্লোগান, যে আমাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান, সেটিকে বাস্তবায়নের জন্য সবসময় যিনি মেধা দিয়ে, মনন দিয়ে এবং ওনার কর্ম দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি আজকে আমাদের প্রধান অতিথি। উপস্থিত সম্মানিত হুইপ সহ বিশেষ অতিথিবৃন্দ, আর বিশেষ করে নবগঠিত রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সহ এই রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ডের যাদের উপর এখন দায়িত্ব হয়েছে বিগত 1.5 দশকের অনিয়ম এবং ব্যবস্থাপনা কিভাবে কারেক্ট করে। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটাল ছিল এক সময় ঢাকা শহরের সবচেয়ে বনেদি হসপিটালটির নাম ছিল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটাল, হলি ফ্যামিলি হাসপাতাল বলতাম আমরা। এবং এখানকার সার্ভিস, এখানকার ক্লিনলিনেস, এখানকার চিকিৎসকদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা এমন একটি পর্যায়ে ছিল যেটি সরকারি অনেক মেডিকেল কলেজ, সরকারি অনেক পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউশনে ওই সময় ছিল না, যার জন্যই বেড অকুপেন্সি রেট ওই সময় মোর দেন 100% ছিল। আর পরবর্তীতে যখন এটা মেডিকেল কলেজ হয়েছে, আজকে আপনাদের প্রায় 750 বেডের হসপিটাল, যেহেতু আপনারা 150 জন স্টুডেন্ট প্রায় ভর্তি করেন। কিন্তু সত্যিকার অর্থে হসপিটালের যে পরিধি বিস্তারিত হওয়া উচিত ছিল, বিস্তৃত হওয়া উচিত ছিল, এবং যে গুণগত পরিবর্তনের সাথে সাথে এটার কোয়ালিটিকে ধরে রাখার দায়িত্ব ছিল, সেইটি যথাযথভাবে না করার কারণেই আজকে পরবর্তী জেনারেশন যেটা আর কর্পোরেট হসপিটাল যেটা আপনারা বলছেন বাংলাদেশে হয়েছে আপনাদের জন্মের 50-52 বছর পরে, তারা কিন্তু এখন এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা পিছিয়ে পড়ছি অথবা ধরে রাখতে পারছি না আমাদের মান। কাজে এটার বিষয়ে আমার মনে হয় আমরা যারা চিকিৎসক, আমরা যারা স্বাস্থ্যকর্মী,
যে পর্যায়েরই হই না কেন আমাদের দায়িত্ব রয়েছে এটার যে গুণগত মান ছিল সেটি পুনরুদ্ধার করা, সেটিকে আরও শানিত করা। আপনাদের বক্তব্য এসছে যখন ঢাকা শহরে কোথাও এমআরআই প্রাইভেট সেক্টরে ছিল না, সেই সময় আপনাদের ছিল, এবং আপনাদের এমআরআই আপনারা অনেক দিন এটা কিন্তু বসেও ছিল, চালানোর মতো আমাদের দক্ষতা ছিল না। কিন্তু আপনাদের এটাও বলা উচিত ওই সময় দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার আমি যেটি বলতে চাই, আপনাদের এই মেডিকেল কলেজ কখন হয়েছে? আপনাদের তো প্রথম মেডিকেল কলেজ ছিল না, মেডিকেল কলেজ পরে হয়েছে। সেটির সাথেও যেই নাম আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর তার সরকার। এবং আজকে এখানে অনেক অধ্যাপক শিক্ষকরা বসা আছেন আমার সামনে এবং মঞ্চে। আমি যখন ডিন ছিলাম তখন অনেকেই আলহামদুলিল্লাহ আজকে এখানে অনেকেই আছেন, কেউ কেউ প্রফেসর হয়েছেন, কেউ কেউ স্বনামধন্য শিক্ষক এবং চিকিৎসক হয়েছেন। দিস ইজ ভেরি গুড। এবং ও প্রত্যেকটার পিছনেই জড়িত হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকেও আপনি খেয়াল করে দেখবেন যত ভালো কিছু বাংলাদেশের সবচেয়ে ভালো অর্জন স্বাধীনতা, সেইটার ঘোষণার সাথে যে মানুষটির নাম জড়িত, সেই মানুষটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। এর চেয়ে ভালো কিছু একটা দেশের বা জাতির জন্য হতে পারে না। কাজে আজকের যে প্রজন্ম, অনেক কিছু ইতিহাস শেখানোর চেষ্টা হয়েছে বিগত 19 বৎসরে, কিন্তু ইতিহাস তার নিজস্ব ধারায় এগিয়ে গিয়েছে এবং ইতিহাস সৃষ্টি লিখা যায় না, ইতিহাস যাকে ধারণ করে সেই ইতিহাসে তার স্থান করে নেয়, যেটি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে মেয়েদের কথা বললেন, যে ভাবির জানার জন্য বলি, আমি যখন মেডিকেলে পড়েছি ভাবি 78-এ, তখন আমাদের 20% কোটা ছিল মেয়েদের জন্য। আর কি অবস্থা, আমি যখন ডিন হয়েছি তখন এই মেয়েদের মধ্যে 64% স্টুডেন্ট বাই মেরিট দে আর ফিমেল, আর 36% ছিল মেল। এবং এই যে নারী শিক্ষা, এটির অগ্রণী যদি বেগম রোকেয়া শুরু করে থাকে, যেটির পূর্ণতা দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ উনি বিনা পয়সায় মেয়েদের স্কুলে যাওয়া, বই দেওয়া এবং তাদেরকে যাতে কোনো অবস্থাতেই বৃত্তি দেওয়া, উপবৃত্তি দেওয়া, প্রত্যেকটার সাথে জড়িত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারী শিক্ষার যদি আধুনিক জননী কেউ থাকে, সে হচ্ছে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই এই অবস্থার মাঝে আমাদের আজকে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আপনি খেয়াল করেন এটার সাথেও জিয়াউর রহমান, এটার সাথেও খালেদা জিয়া। এই যে নতুন কুড়ি কিভাবে আপনার বিকাশ লাভ করবে, এটার সাথে কে নতুন কুড়ি টিভিতে আনলো, কে? এই যে রঙিন টেলিভিশন কে আনলো? জিয়াউর রহমান এবং বিএনপি। এবং নতুন কুড়ি দিয়ে আজকের যে এত নামি দামি শিল্পীর তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটার পিছনেই ওই ছোটবেলার সেই যে বিকশিত হওয়ার সুযোগ এবং ছেলে মেয়েদের, সবচেয়ে ভালো ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে বাংলাদেশ হবে, হিজবুল বাহারে করে ছেলে মেয়েদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, যিনি তাদের ধারণার সাথে নিজের পথ বিনিময় করেছেন, তিনি লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাজেই বিএনপি হচ্ছে বাংলাদেশের যত ভালো কিছু প্রত্যেকটাকে সবসময় যে সহযোগিতা করেছে, উৎকর্ষতা সাধনের জন্য চিন্তা করেছে, ঠিক একই ধারাবাহিকতায়, ওই রক্তের ধারাবাহিকতায় আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটি সেক্টরে সরকারের বয়স মাত্র 6 মাস। এই 6 মাসের মধ্যেই প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা বিষয়, সে বাচ্চাদের বিষয় বলেন, শিশু স্বর্গের কথা বলেন, আবার নতুন করে স্পোর্টস, সে 14 বছর পর্যন্ত সে বাচ্চাদেরকে এনে আপনি খেলাধুলায় উৎসাহিত করা বলেন, তাদেরকে বৃত্তি দেওয়ার কথা বলেন, তাদেরকে পড়াশোনায় উৎসাহিত করার কথা বলেন। এবং একটি পিছিয়ে পড়া মানুষ, সেই পাহাড়ের মানুষ অথবা আদিবাসী বলেন, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বলেন, কাউকে কিন্তু বাদ রাখা হচ্ছে না, সবাইকে এই সমাজের মেইন স্ট্রিমের সাথে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এবং প্রত্যেকটা মানুষ যাতে আজকে তার যোগ্য সম্মান পায়, সুযোগ পায়, সুবিধা পায়। সেই জন্য ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, অনেকে বলেছে অনেক কথা, কিন্তু দেখেন সেই মসজিদের মুয়াজ্জিন বলেন আর আপনার সেই মন্দিরের পুরোহিত বলেন অথবা সেই আপনার গির্জার যাজক বলেন, কাউকে কিন্তু বাইরে রাখা হচ্ছে না। অর্থাৎ সবাইকে সমাজের মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য যিনি চেষ্টা করছেন তিনি হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং ইতিহাসের বাংলাদেশের সৃষ্টির পরে এই বছর যে বাজেট শিক্ষার পরে যাকে দেওয়া হয়েছে এবং ৬৯,০০০ কোটি টাকা টোটাল বাজেট, সেই টাকা সত্যিকার অর্থে এখন দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে আপনাদের, আমাদের সবার, যাতে এটা সঠিকভাবে জনগণের অর্থ ব্যয়িত হয়, মানুষ উপকৃত হয়। কাজে এই দায়িত্ব পালন করার যে গুরু ভার আপনাদের এবং আমাদের উপর পড়েছে, এটি তো মাননীয় প্রধানমন্ত্রী করে দিবেন না, উনি সুযোগ করে দিয়েছেন, আপনাদের আমাদের করতে হবে। কাজে এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই ব্যাপারে আমার মনে হয় যে আপনাদের যে দাবি, এইটা ঢাকা শহরের কেন্দ্র, সত্যিকার অর্থে ইস্কাটন গার্ডেন ঢাকা শহরের কেন্দ্র, ইজিলি অ্যাপ্রোচেবল। এখানে যদি আপনি ক্যান্সারের জন্য ভালো সেন্টার করেন, ভালো হওয়ার কথা। এখানে যদি আপনি কার্ডিওলজির জন্য যদি ভালো টার্সিয়ারি কেয়ার এনশিওর করেন, গুণগত মান, কেন মানুষ বসুন্ধরায় যাবে? মানুষ তো এখানেই আসার কথা। কাজেই এই বিষয়গুলো আপনাদের চিন্তা করতে হবে। এই প্রোগ্রামগুলোকে নিয়ে দয়া করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। প্রস্তাবনাগুলি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে, আপনারা আমার কাছে বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় মেডিকেল এডুকেশন দেখার দায়িত্ব বা হসপিটাল টিকে, হ্যাঁ, আমাদের হসপিটাল সমাজ সেবা নামে একটা কর্মসূচি আছে, যেখানে আমরা রুগীদেরকে সহযোগিতা করি চিকিৎসার জন্য এবং চিকিৎসা পরবর্তীতে তার বাড়িতে ফেরত যাওয়ার জন্য। ইয়েস, আমরা সেই প্রোগ্রাম করব। আমাদের এখানে যেমন কর্মরত আপনাদের অনেক স্টাফ আছে, তাদের জন্য মনে করেন তাদের বাচ্চাদেরকে টেক কেয়ার করা, ওয়ার্কিং উইমেন অ্যান্ড মেল আছে, তাদের জন্য আমরা ডে কেয়ার, আমাদের একটা সিস্টেম আছে, আমরা উই ক্যান হ্যাভ, আপনারা স্পেস প্রোভাইড করলে আমরা সেগুলো করব। বাট এই প্রস্তাবনাগুলো, এই সুযোগগুলো আপনারা যদি পেতে চান, ইউ নিড টু কাম ফরওয়ার্ড। আমরা নিজেরা নিজ দায়িত্বে আমরা কিছু উদ্যোগ নিচ্ছি, সরকার নিবে, কারণ সরকারেরই দায়িত্ব, বাট আপনাদেরও দায়িত্ব রেসিপ্রোকেট করা। সেই জন্য আমি মনে করি যে গুণগত মান ধরে রাখতে হবে, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যে কথাটি হারুন ভাই বলেছেন যে ল্যাবরেটরি মানে বুঝেছেন তো, রুগীর কাছে ডাক্তারের যেতে হবে, ছাত্র 5th ইয়ারের যেতে হবে, 4th ইয়ারের যেতে হবে, তাহলে আপনি ভালো শিক্ষা পাবেন। এখন রুগীর গায়ে হাত না দিয়ে ডাক্তার হলে তো হবে না। কাজেই আমাদের ওই ল্যাব, হারুন ভাই কিন্তু ওই বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরির কথা বলেন নাই, হারুন ভাই কিন্তু বলেছেন ওই হসপিটালের রুগীর সংখ্যা কিভাবে বাড়ানো যাবে, রুগী আসবে, চিকিৎসা নেবে এবং হাসি মুখে রুগী এখান থেকে বের হয়ে যাবে, এই অবস্থা সৃষ্টি করার দায়িত্ব এখন যে বোর্ড, কলেজ পরিচালনা পরিষদের যে গভর্নিং বডি, আর আপনারা আমরা যারা এটার সাথে সম্পৃক্ত, আমাদের সবার। যাই হোক, আমি অনেক কথা বলেছি, আমি সরি ফর দ্যাট, কিন্তু আজকে যারা ভালো রেজাল্ট করেছেন আপনারা খুবই সৌভাগ্যবান। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সময়কার সবচেয়ে মেধাবী মানুষ, মেধাবী ছাত্রী, ফার্স্ট গার্ল ছিলেন উনি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি, ওনার কাছ থেকে আপনারা ইনশাআল্লাহ আজকে আপনাদের মেধার যে পুরস্কার অর্থ স্বীকৃতি সেটা ইনশাল্লাহ গ্রহণ করবেন। আরও মেধাবী বেরিয়ে আসুক এবং হোলি ফ্যামিলি তার পুরনো জীবিত গৌরব সেটি আবারও পুনঃপ্রতিষ্ঠিত করুক, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।